রাজধীরের প্রস্থান ঘটেছে বহুক্ষণ আগেই। মিনিটের কাঁপা পরপর ৫ বার অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যেই। প্রিয়ান্তি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়েছিল এখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকলো। নড়ল চলল না। চোখ দুটো নিষ্প্রভা, শূন্য, স্থির, টলমল টলমল করে ওঠা পানিটুকু আর আটকে রাখতে পারল না মেয়েটা। এবার গড়িয়ে পড়ার আগেই তাড়াহুড়ো করে হাতে উল্টো পিঠে দিয়ে মুছে নিল। দেখতে দিবে না কাউকে নিজের এই দুর্বলতা। ভালোবাসায় ব্যর্থ হওয়ার এই অশ্রুজল দেখানোর মতো বোকা সে যে নয়। মানুষ যে হাসবে, মজা নিবে। লোকটার বলা এক একটা বাক্য তীরের ফলার মতোই বিদীর্ণ করে দিয়েছে ওর হৃদয়ে কোমল অবদর্ণতা। প্রতিটা বাক্য যে ধারালো ছুরির মতো এসে বিঁধেছে বুকের ভেতর, পিষে দিচ্ছে অন্তরটা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশটা কেমন যেন নিষ্প্রাণ লাগছে। বিষণ্ণ ঠেকছে আশ্চর্য। রঙিন পৃথিবীটাও ধুম করে রঙিন হয়ে গেছে। তাহলে কি সত্যি তার দিক থেকে কিছুই ছিল না? এক বিন্দু অনুভূতি নয়? এতদিন যা যা করেছিল সবটাই মজা ছিল? নাকি সেই অতি রঞ্জিত কল্পনায় নিজেকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল? যুক্তি এই আত্মক বিলতিক খেলা হার মানল সে। ঠিকই তো, লোকটা তো সত্যি কখনো ওকে ওই রকম কোনো আশ্বাস দেয়নি। না কোনোদিনও নিজের থেকে ওই রকম কিছুই বলেছে, না দিয়েছে প্রতিশ্রুতি। ও তো নিজে নিজে ভেবে নিয়েছে সব কিছু নিজের মত করে। কিন্তু ও না হয় ভুল বুঝেছে। কিন্তু শ্রেয়া যে বলল লোকটা ওর প্রতি অনুভূতি আছে। ওয়েট, শ্রেয়া। শ্রেয়ার কথা মাথায় আসতেই মস্তিষ্ক পুনরায় তড়াক করে জ্বলে উঠল ওর। শ্রেয়া, এই শ্রেয়ার বাচ্চাই তো ওকে উল্টাপুল্টা বুঝিয়ে এসেছে এতদিন। একের পর এক মায়াবী ব্যাখ্যা ও বিভ্রান্ত করে গিয়েছে প্রতিনিয়ত। ভুলের স্বপ্ন বীজ বপন করেছে ওর অন্তরে। ওই মেয়ের পাল্লায় পরে কি ধরে নিয়েছিল লোকটা ওকে পছন্দ করে? আজ একমাত্র এই শ্রেয়ার জন্যই এতটাও অপমানের সম্মুখীন হতে হলো ওকে। নিজের আত্মসম্মান সব কিছুই বিসর্জন দিয়ে নিজ থেকে এত- এতটা ছোট হয়ে লোকটার কাছে এসেছিল নিজের অনুভূতি জাহির করতে। বিনিময় কি পেল? তিরস্কার। সোজা বাংলায় রিজেক্ট হতে হওয়া। শ্রেয়া বাচ্চাই কথাটা চিরবিত করে দাঁতে দাঁত পিষেই বলল। সোজাসুজি নিজের রুমের দিকে ছুটল ও। থামলো না এক সেকেন্ডও। সোজা নিজের কক্ষে সে থামলো পা দুটো। বুকে জমাট বাঁধল অস্থিরতা। প্রতিটি শ্বাসের বিস্ফোরিত হতে চাইছে, বেরিয়ে আসতে চাইছে বাইরে। তখন তড়িঘড়ি করে বের হওয়ার সময় ফোনটা রুমেই ফেলে গিয়েছিল। রুমে ঢুকেই বিছানার উপর পড়ে থাকা ফোনটা তুলে ব্যস্ত হাতে ডিরেক্ট কল লাগালো শ্রেয়াকে। ওপাশে কয়েকবার রিং হতে ঘুম জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করলো শ্রেয়া। ঘুম ঘুম স্বরে, অলস ভঙ্গিতে উত্তর করলো, হ্যালো। প্রিয়ান্তি দাঁতে দাঁত চেপে নিজেকে ধতস্থ করে নিল। এ যাত্রায় মাথা গরম করবে না। যতটা সম্ভব নিজেকে দমিয়ে রেখে স্বাভাবিক স্বরে বলল, কই আছিস তুই? ও পাশ থেকে হাই তুলল শ্রেয়া। বলল, এই কুত্তামা, সকালে আর কই থামু? বাসাতেই আছি। এত সকালে কল দিছিস কেন ভাই? প্রিয়ান্তি চোখ বন্ধ করে আলগোছে নিঃশ্বাস ফেলল। নিজেকে সংযত রাখার শেষ চেষ্টা চালালো আরেক দফা। বলল, সোজা সাপটা, দেখা কর আমার সঙ্গে এক্ষুনি। ওপাশ থেকে ভেসে এলো শ্রেয়ার বিস্মিত স্বর, এই সাত সকালে আমি উঠব? তোর কি মনে হয় আমি এত সকালে ওঠার মানুষ? পারবো না ভাই। আরে আয় না, তোকে একটা স্পেশাল ট্রিট দেবো আমি আজ। ট্রিট শব্দটা শোনাতেই উচ্ছ উচ্ছ্বাসিত হয়ে বিছানা সেরে উঠে বসলো তক্ষণি। বলল, এমা, সত্যি ট্রিট দিবি? দোস্ত, আগে বলবি না? দাঁড়া, এক্ষুনি রেডি হচ্ছি। এই দাঁড়া, হঠাৎ ট্রিট কিসের রে? তোর আবার বিয়ের ফিক্সড হয়ে গেল নাকি ওই কামান্ডারের সঙ্গে? ওপাশে প্রিয়ান্তির চোখে তখন দপদপ করে জ্বলছে রাগের আগুন। তবুও নিজেকে সংযত রাখলো। বলল টেনে টেনে, ও আসতে জানতে পারবি, সারপ্রাইজ থাক কেমন? একটু থেমে আবার বলল, তুই আগে জলদি আয়। তোকে টিট দেখার খুশিতে আমার তো আর ধৈর্য ধরে রাখতে পারছি না।
আসবি না? তুই ট্রিট দিবি আর আমি মিস করব। আমাকে জাস্ট ৫টা মিনিট দে। রেডি হয়ে এখনই বের হচ্ছি। শোন না, কলেজে রোডের নতুন একটা ক্যাফে খুঁজছে। শুনছি আইটেমগুলো নাকি দারুণ। ওখানেই নিবি। আজ তোকে কলেজ রোডের সব ক্যাফেতে ঘুরবো আমি। তুই আগে বের হ তো। কলেজ রোডের ব্যস্ত প্রান্তে এসে থামল প্রিয়ান্তি। কলেজ ভার্সিটি অফ থাকায় এখানটায় নিত্যদিনের মতো তেমন যতজট যানজট নেই। তবুও রাস্তার দুপাশে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা সকালে বেশ শেষে এসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। প্রিয়ান্তি নেমে আশেপাশে চোখ বুলাতেই দূর থেকে চোখ পড়ল ক্যাপ্টেন টেবিলস এর নিচে দাঁড়িয়ে থাকা শ্রেয়াকে। সকাল বেলা আসবে আসবে না বলেও দিব্যি সাজগোজ করে নায়িকা সেজে এসে দাঁড়িয়েছে। সুপ্ত জমে থাকা রাগ বুক চিরে বের হতে চাইল ওর। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল মুহূর্তেই। এক পা দু পা এগোতে এগোতে হঠাৎ থেমে যেতে শ্রেয়া ভ্রু টান টান করে চেয়ে রইল। প্রিয়ান্তি যখন থেমে গিয়ে নিঃশব্দে পায়ের জুতো একটা খুলে হাতে তুলে নিব বোকা শ্রেয়া ভাবল হয়তো বান্ধবীর জুতো ছিঁড়ে গেছে। কিন্তু এরপরে দৃশ্যটা বুঝতে ওর ১ সেকেন্ডও লাগলো না। বান্ধবীকে জুতা হাতে নিয়ে পাগলের মতো তেড়ে আসতে দেখে হতভম্ব শ্রেয়া দুর্বল মস্তিষ্কে হঠাৎ করেই বিপদে ঘণ্টা বেজে উঠল। আশঙ্কাজনক পরিস্থিতি আঁচড় করতে তৎক্ষণাৎ রাস্তায় উল্টো মুখ হয়ে দিল ভৌদৌড়। পেছন থেকে প্রিয়ান্তি বজ্রকণ্ঠ গর্জে উঠল তক্ষুনি, শ্রেয়ার বাচ্চা, দাঁড়া তুই, আজকে তোর খবর আছে। দাঁড়া বলছি। রাস্তার মাঝখানে শুরু হলো দুই বান্ধবীর ধোয়া পাল্টা ধাওয়া। আশেপাশের লোকজন থেমে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে দেখছে। শ্রেয়া দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল, এ কি রে ভাই, টিটের লোভে দেওয়ায় জুতো দিয়ে মারতে আসছিস কেন? আমি কি করেছি, কি করেছি? আজকে তোকে আমি সেই হিসাবই বুঝাম। দাঁড়া শুধু। শ্রেয়া কি বল বলদ নাকি? বদলামি করে টিট এর লোভে চলে আসলেও দাঁড়িয়ে পড়ার মত বোকামি সে আরও করবে না। সে খুব ভালো করেই অবগত এই মেয়ে একবার রেগে গেলে সহজে থামার পাত্রী নয়। এই মেয়ের রাগ যেন যেমন তীব্র তেমনি অপ্রতিরোধ্য। ওকে সামলানোর সাধ্যি আছে নাকি ওর? তাই প্রাণ বাঁচানোর তখন একমাত্র লক্ষ্য ভেবেই সাপটে দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ঘটল এক বিপত্তি। শ্রেয়াকে উদ্দেশ্য করে মারা জুটাতে আচমকাই গিয়ে লাগলো ক্যাফের ভিতর থেকে বেরিয়ে আসা এক সুপুরুষের। বেখেয়ালি প্রিয়ান্তি কিছু বুঝে ওঠার আগেই জুতোটা গিয়ে সোজাসুজি লোকটার পায়ে লাগলো। তৎক্ষণাৎ থেমে দাঁড়িয়ে শ্রেয়া ও লোকটার ব্যথায় আত্ম শব্দ করে থেমে দাঁড়িয়ে ইতিমধ্যে কপালে হাত চেপে ধরে তাকিয়েছে নিচে পায়ের কাছে মেলিয়ম জুতা আর তার থেকে একমাত্র কিঞ্চিত দূরত্বে দাঁড়িয়ে থাকা মেয়ে দেখে রীতিমতো কুঁচকোনো কপাল টান টান হয়ে এলো সেই মানবের। প্রিয়ান্তি থমকে দাঁড়িয়ে ভেজে কামড় বসিয়েছে। এটা কি হলো? এই বেটা খাম্বা আসলে কোত্থেকে ওদের মাঝে? ভালো করে লক্ষ্য করলো একবার লোকটার কপালে কেটেছে কিনা দেখতে। তবে বলিষ্ঠ দেহি সেই পুরুষের কপালে রক্ত দেখা না মিলে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেললো এ যাত্রা। মনে মনে ঠিক করলো মাফটাপ চেয়ে কোনো রকম কেটে পড়বে। তবে ততক্ষণে লোকটার পিছনে থাকা দুইজন কালো পোশাকধারী ইনফর্ম করা বডিগার্ডের মতো ব্যক্তিত্ব দেখাতেই প্রিয়ান্তি মাথা চক্কর কাটার উপক্রম হলো ভয়ে। একবার ভালো করে আবারও তাকালো লোকটার দিকে। গায়ে কালো স্যুট পরা, হাতে বেশ নামি দামি ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো সানগ্লাস, সব মিলিয়ে স্পষ্ট লোকটা যে সাধারণ কেউ নয়। আর বেরিয়ে আসা সেই ব্যক্তির দুজনও নিশ্চয় এই বডিগার্ড হবে। ভয়ে ভয়ে শুকনো গলায় ঢোক গিলল প্রিয়ান্তি এবার। গাঢ় রঙের স্যুটে মোড়ানো সুঠাম দেহির মানুষটা কাঁধে টান টান করে চোখে রোদ চশমাটা খুলতে চোখাচোখি হলো একজোড়া আলিভ গ্রিন রাঙা চোখের মণিতে। প্রিয়ান্তি অবাক হলো এ যাত্রা। এমন অদ্ভুত চোখের মণি বিশিষ্ট পুরুষ অন্যরকম দেশে থাকলেও বাংলাদেশে কখনো এর আগে দেখেনি ও। কিন্তু লোকটা ওকে সম্পূর্ণ অবাক করে দিয়ে শান্ত স্বরে
জিজ্ঞেস করলো উল্টো, আপনি ঠিক আছেন তো? পায়ে কোথাও লেগেছে? প্রিয়ান্তি হকচকিয়ে উঠল। বিস্ময়ে আকাশ থেকে পড়ল যেন। বিভ্রান্তিতে কালো তাকালো লোকটার দিকে। জুতোটা তো একেবারে কপালেই লেগেছে। এই রে, জুতো বাড়ি খেয়ে ব্যাটার মাথা ইনজুর আবার ঢিলে হয়ে গেল নাকি? কাম সারছে, নিজেকে সামলে নিয়ে ঠিক করলো উল্টো রাগ দেখানোর ভান করবে ও। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করে মেকি রাগ দেখিয়ে বলল, ও ঠিক থাকবো কি করে? আপনি মাঝখানে দিয়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে গেছেন? হ্যাঁ, আপনার জন্যই আমার টার্গেট মিস হয়েছে। আমার জুতো। কথা শেষ না করে তাড়াহুড়ো করে নিচে পড়ে থাকা জুতোটা তুলে নিয়ে পায়ের লাগাতে লাগলো ও। পেছনে দাঁড়িয়ে থাকা বডিগার্ড দুজন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো, কিন্তু বসে বসের হাত তুলে ইশারাতে থেমে দাঁড়ালো পরপর। এভাবেই মাঝ রাস্তায় দৌড়াচ্ছিল কেন? যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটতো? প্রিয়ান্তি আবার কপাল কুঁচকে তাকালো। এই বেটা কি পাগল গারাত থেকে উঠে এসেছে নাকি? আজব, নিজের আঘাত পেয়েও উল্টো তাকে নিয়ে চিন্তা করেছে। মনে মনে বিড়বিড় করলো, নিশ্চয় বেটা কোনো ধনী বাপের আদরের ব- বকে যাওয়া ছেলে হবে হয়তো, তাই সঙ্গে দেহরক্ষী নিয়ে ঘোরে। তারপরই চোখে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা শ্রেয়ার দিকে, যে কিনা পুরো দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে আছে। দমিয়ে রাখার আগে পারদ আকাশ আকাশ চুম্বনীয় হলো তখন। ভালোই ভালোই সেখান থেকে কেটে পড়ার উদ্দেশ্য। দ্বিতীয়ত, শ্রেয়াকে ওইভাবে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে দেখে রাগে ফুঁসে উঠে আবার দৌড় দিল প্রিয়ান্তি। মাগো, এই বলেই চেঁচিয়ে উঠে শ্রেয়াও দৌড় দিল সামনে। কিন্তু কয়েক পা যেতে একটা ইটের সঙ্গে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ল শ্রেয়া। ভারসাম্য রাখতে না পেরে প্রায় বসেই পড়ল রাস্তায়। অগত থেমে দাঁড়ালো প্রিয়ান্তিও। রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল ঠিকই, কিন্তু শ্রেয়ার মুখে কষ্টের ছাপটুকু চোখে পড়তেই ভেতরে কঠোরতা খানিকটা নরম হয়ে এলো ওর। উদ্বিগ্নতায় আহাজারি করে উঠল বান্ধবীর উদ্দেশ্য। কোথায় লেগেছে? শ্রেয়ার মুখ কুঁচকে পা ধরে বলল, এইখানে। মনে হয় মচকে গেছে। প্রিয়ান্তি একটা বিরক্তির নিঃশ্বাস ফেলল, তবুও নিচু হয়ে পাটা দেখলো। বলল, চল, বসতে হবে কোথাও। শ্রেয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পাশে থাকা ক্যাফেটা গিয়ে বসলো দুজনে। ওদিকে এতক্ষণ দাঁড়িয়ে থাকা লোকটা প্রিয়ান্তির চোখে আড়াল হতেই অগোচর বিড়বিড় করে বলে উঠল, আমার ব্রু বেবি, অতটা বড় হয়ে গেছো তুমি এই 2 বছরে? ক্যাফেতে ঢুকে শ্রেয়া আস্তে ধীরে পা তুলে চেয়ারের ওপর তুলে রাখলো। তাড়াহুড়া ঠান্ডা পানি নিয়ে এলো প্রিয়ান্তি। তারপর ক্যাফে থেকে বরফ এনে চেপে ধরলো আঘাতপ্রান্ত জায়গাটায়। বরফটা পায়ে ছোঁয়াতেই কেঁপে কেঁপে উঠল শ্রেয়া। খানিকক্ষণ বাদে কিছুটা স্বস্তি পেল। এবার চোখ তুলে তাকালো প্রিয়ান্তির দিকে। বলল কৌতূহলী হয়ে, আচ্ছা এখন বলতো বোন, ব্যাপারটা কি? এমনে বাঘিনীর মতো ক্ষেপে আসিস কেন? কি সুন্দর করে টিটের লাশা লালসা দেখাইয়া এইভাবে হয়রান মতো আক্রমণ করার মানে কি বইন? উত্তর দিতে সময় নিল প্রিয়ান্তি। সময় নিয়ে মুখের জবান কঠোর করে বলল, তোকে আমার কি করতে মন চাচ্ছে জানিস? ভাগ্য ভালো তোর পায়ে চোট পাইছিস, না হলে তোর 2 পা আমি নিজেই ভাঙতাম আজকে। শ্রেয়ার চোখ বড় বড় করে তাকালো। আরে কিন্তু হয়েছেটা কি? প্রিয়ান্তি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ফুঁসতে ফুঁসতে বলল, কি হয়েছে মানে? তুই জানিস কি না কি হয়েছে? না কইলে জানবো কেমনে? আগে ক বাল। তোর কথায় আমি নিজেকে বেটার সামনে নিজের ফিলিংস জাহির করেছিলাম। শ্রেয়া মুহূর্তে সোজা হয়ে বসলো। ও মা, সত্যি? তারপর? তারপর আর কি? উনি সরাসরি আমার মুখের উপর রিজেক্ট করে দিছে, প্রত্যাখ্যান করেছে আমার উনার তরফ থেকে। বাকি সব কিছুই নেই, নাথিং। মানে বুঝতে পারিস কতটা অপমানিত হতে হয়েছে আমার। আর এইসব কিছুর জন্যই দায়ী তোর। তোর জন্য হয়েছে সব। কপালে বারে বারের মতোই 2টা মোটা মোটা ভাঁজ পড়ল শ্রেয়ার।
আশ্চর্য হতবিলম্ব হয়ে বলল, এই এই না হ্যাঁ। প্রিয়াঙ্কি থামল না এবার, একের পর এক খুলে বলল কিভাবে সে নিজেকে কোনো রকম দ্বিধা ছাড়াই তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে প্রতিটা কথা তার আত্মসম্মানকে আঘাত করেছে। সবটা যা শোনা মাত্রই একেবারে স্থির স্তব্ধ বিমূঢ় হয়ে বসে রইল শ্রেয়া। কির্যকম তখন মেয়েটা রীতিমতো থোয়া হয়ে বসে হিসাব মিলাতে ব্যস্ত মনে মনে। বান্ধবীকে এভাবে নিশ্চুপ স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে প্রিয়ান্তি বিরক্তি আরও বাড়ল বইকি। সে এখনো নিজেকে কষ্টে জর্জরিত হওয়ার কাহিনী শোনালো কোথায়। ওর বান্ধবী সাই মিলিয়ে ওকে সান্ত্বনা দেবে, নিজের দোষ স্বীকার করবে ওকে ভুলভাল বোঝানোর জন্য। তা না করে মেয়েটা অন্য দুনিয়ায় আটকা পড়ে আছে। বিরক্তিতে ধাক্কা দিয়ে বলল প্রিয়ান্তি, শ্রেয়ার বাচ্চা, এভাবে চুপ করে আসিস কেন? আরে থাম, ভাবতে দে আমাকে। কি ভাবছিস তুই? স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল প্রিয়ান্তি। শ্রেয়া কপাল কুঁচকে বলল, উনার যদি সত্যি কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট না থাকে তাহলে উনি কি? বাকিটা শেষ করার আগে দুই বান্ধবী একে অপরের মুখে চাওয়াচাই করলো বিস্ময়ে। মুখ দিয়ে বেরোলো না একটিও বাক্য। দুজনের চোখে তখন প্রায় কপালে উঠে গেছে প্রচণ্ড আতঙ্কে। ওয়েটার ছেলেটি কফির মগ নিয়ে ডাকলো তখন, ম্যাম আপনাদের কফি। ওয়েটার ছেলে টেবিলের কফি রেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল ওভাবেই, কোনো সাড়া না পেয়ে আবার ডাকলো ওদের। তবুও কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে শেষমেশে একটু জোরেই টেবিলে শব্দ করে বলল, ম্যাম কফি। চমকে উঠল দুজনেই একসঙ্গে, একসাথে তাকালো ছেলেটার দিকে, তারপর আবার একে অপরের দিকে তাকালো। অমনি সঙ্গে 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 মুখ বিস্তৃত করে শরীর ঝাঁকিয়ে দুজন একসঙ্গে চেঁচিয়ে উঠল আতঙ্কে, ইয়া ছি! ওয়েটার ছেলেটা হতভম্ব, বিস্ময়িত হয়ে হাতের সাহায্য নিজের মুখে দেখলো কিছু লেগে আছে কিনা। নিজের গাল, নাক, চিবুক সব ছুঁয়ে দেখলো, তারপর নিচের জামাটাও দেখে নিল একবার। কোথাও কিছুই না পেয়ে আরও বিভ্রান্তি হয়ে পড়ল ছেলেটা। ধীরে পায়ে সরে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে, এদিকে ওদিকে ঘুরে নিজের চেহারা খুঁটিয়ে দেখলো। সময় পাশ থেকে আরেকজন সহকর্মী জিজ্ঞেস করে বসলো, কি রে, কি দেখছিস? ছেলেটার মাথা নিচু করে জবাবে বলল, কিছুই বুঝতে পারছি না ভাই। এই দুইটা মেয়ে আমার দিকে তাকায়, এমন রিকোয়েস্ট রিয়্যাক্ট করলো কেন হঠাৎ? ওদিকে দুইজনে তখনও সস্তার রেশ কাটিয়ে উঠতে পারেনি। শ্রেয়া বিস্ময়ে চুপ, আর প্রিয়ান্তির কপাল কুঁচকে আঙুল দিয়ে চুল জড়িয়ে ভাবনার ভেতর ডুবে আছে পুরোপুরি। কি ভাবছে কে জানে। কিছুক্ষণ পর হঠাৎই সে নীরবতা ভাঙল শ্রেয়ার। বলল, ভাই সিরিয়াসলি, আমার তো ভাবতেই গা ঝিরঝির করছে। এজন্যই তো বেটা তোকে রিজেক্ট করেছে, নইলে তোকে রিজেক্ট করার সাধ্যি কার আছে বল? আমি যদি ছেলে হতাম, কসম করে বলছি এতদিনে তোকে কিডন্যাপ করে হলেও তোকে তুলে নিয়ে যেতাম। আর তাও যদি না পারতাম, ব্ল্যাক ম্যাজিক করে হলেও অন্তত তোকে পাঠিয়ে পটিয়ে ফেলতাম। তুই ভাব, আমাদের কলেজ থেকে শুরু করে ভার্সিটির প্রতিটা ছেলে তোর পেছনে ঘোরে। কলেজে ক্রাশ ডিপি পর্যন্ত তোর উপর ক্রমশ ক্রাশ খেয়ে প্রপোজ করেছিল, আর সেই তোকে কিনা মুখের উপর রিজেক্ট করে দিছে ওই বেটা নিরামিষের বাচ্চা। একটু থেমে আবারও ভাবুক গলায় বলল, আচ্ছা দাঁড়া, এই জন্যই বোধহয় বেটা এখনো বিয়ে করে নাই। আসছে তা তার নাকি মেয়ে মানুষের ইন্টারেস্ট নাই। শালা নিরামিষ মেয়েদের প্রতি ইন্টারেস্ট থাকবে কেমনি? তোর তো ভালো লাগে ছেলেগুলো। আর এখানকার দিনে এই জিনিসটা ভাই পানির ভাবে মতো নর্মাল হয়ে গেছে। এই ডিফারেন্স বয়স্ক লোকগুলো এরকমটা বেশি থাকে। ভালোই হয়েছে, আগে থেকে সব ক্লিয়ার হয়ে গেছে। থাক দোস্ত, তুই চিন্তা করিস না, তোর জন্য আমি একদম রাজপুত্র ধরে আনবো। বেটা নিজেকে কিভাবে, এর থেকেও হ্যান্ডসাম ছেলে দুনিয়া নাই নাকি? হঠাৎ কিছু মনে পড়ে জিজ্ঞাসা করলো আবার, এই একটু আগে যা কপালে তুই জুতো মারলি, উনাকে কি তুই আগে থেকে চিনিস? অন্য মানুষকে স্বরে বলল প্রিয়ান্তি।
না তো, তবে লোকটাকে দেখে আমার মোটেও বাংলাদেশি মনে হয় নাই। চোখগুলো না কেমন যেন অদ্ভুত। শ্রেয়া চোখ টিপে হেসে বলল, যাই বলিস, লোকটা কিন্তু সেই হ্যান্ডসাম। এরকম একটা হ্যান্ডসাম ছেলে ধরে তোকে বিয়ে দিমু, তারপর ওই নিরামিষের কামানডার সামনে দিয়ে জামাই নিয়ে ঘুরঘুর করবি। ছেলেপুলে হলে ল্যাংটা কোলে তুলে দিবি। বেটা তখন জলে পুড়ে কয়লা হবে। আর হওয়ার বোধহয় চান্সও নেই। ওর তো তোকেও না, তোর জামাইকেও মনে ধরবে। প্রিয়ান্তি এবার বিরক্ত হয়ে হাত তুলে থামলো বান্ধবীকে। হয়েছে, হয়েছে, তোর বুদ্ধিতে আমি আর এক গ্লাস পানিও খাবো না জীবনে। আমার ঢোর শিক্ষা হয়ে গেছে এই জন্মে। রাত প্রায় তখন 2টা ছুঁই ছুঁই। নৌঘাটিয়া চারপাশে নেমে এসেছে এক ধরনের গা ছমছমে নীরবতা। ঠিক তখনই গেটের সামনে এসে থামে একটি কালো জিপ। জিপের হেডলাইট নিভে যেতেই ডিউটিতে থাকা সোলজার সোজা হয়ে দাঁড়িয়ে, যারা তৎক্ষণাৎ গেট খুলে দেয় নিঃশব্দে। জিপটা ভেতরে ঢুকে গিয়ে থামে প্রশাসনিক ভবনের ঠিক সামনের প্রসঙ্গে। ওয়্যারলেস খুব নিচু গলায় ভেসে আসে, লেফটেন্যান্ট কমান্ডার আজান হ্যাজ অ্যাব্রেইড। গাঢ় নেভি ইউনিফর্মে মোড়া সুঠাম দেহটা, সাদা রঙের ফুল সিল্ক শার্ট, পরিপাটি করে ইস্ত্রি করা কাঁধের ওপর এপোলেটে ঝলমল করেছে তার র্যাক্স। দুটি সোনালি স্ট্রাইপের মাঝে একটি চিকন স্ট্রাইপ, যা মূলত নির্দেশ করে তার র্যাঙ্কিং অবস্থা। বুকের বাম পাশে কালো রাঙা নেমপ্লেটও লেখা তাজধীর সিদ্দিক। তার নিচে সারিবদ্ধভাবে বসানো রঙিন রিবন রাপ। সে সেসব এক একটা মূলত তার অর্জন আর দায়িত্ব নারী সাক্ষী। শার্টটা গুজে রাখা গাঢ় নেভি ব্লু ট্রাউজারের ভেতরে কোমরে বাঁধা পরিপাটি ব্লেড, যার বকলস চকচকে ফসফকে। পায়ে কালো পলিশ করা জুতাগুলো এতটাই ঝকঝকে যে নিজের প্রতিবিম্বিত দেখা যায় তাতে। আর সব থেকে বেশি আকর্ষিত করে মাথা থাকা সেই সাদা পিকন ক্যাপটা। পুরুষালী গম্ভীর চেহারাটা দৃশ্যমান হয়ে ফুটে ওঠে এইবার। ক্যাপটার সামনে আবার নৌবাহিনীর প্রতীক খচিত। দূরে দাঁড়িয়ে থাকা এক নৌ সেনা দ্রুত এগিয়ে এসে সিনিয়র কর্মকর্তার কানে ঝুঁকে ফিসফিস করে বলল, স্যার, লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান ইজ ব্যাক। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো অপেক্ষামান বৈঠক। একটি কনফারেন্স রুম, মাঝখানে বড় টেবিল, চারপাশে বসে আছে সব উচ্চ পদস্থ নৌ কর্মকর্তা। দেওয়ালে টানটানো বড় স্ক্রিনে ভেসে উঠেছে সমুদ্রপথের মানচিত্র, কয়েকটা জায়গায় লাল চিহ্ন দিয়ে মার্ক করা। একজন সিনিয়র অফিসার গম্ভীর কণ্ঠে বলতে শুরু করেছে, এই অপারেশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মিশনের জন্য প্রতিশ্রুতি নিচ্ছি এবং আমরা অপেক্ষা করেছিলাম শুধু একজনের জন্য। তার দৃষ্টি গিয়ে থামল সরাসরি দরজায় দাঁড়ানো তাজধীরের উপর। পরপর বললেন তিনি, লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান। আরও ঘনীভূত হয়ে এলো সেই নিস্তব্ধতা যখন তিনি এই অপারেশনে নেতৃত্ব দায়িত্ব তাজধীরের উপর বলাত্ম। দূরে এক কোণে 3জন যুবক দাঁড়িয়ে আছেন দেওয়ালে হেলান দিয়ে। তাজধীরকে দেখতেই 3জনের চোখে একসাথে ঝলসে উঠে তৃপ্তির হাসি। একজনের নিচু স্বরে বলল, ফাইনালি শালা আসছে। তারা 3জনই একই ব্ল্যাঙ্কে। কিন্তু 3জনের দক্ষতা সম্পূর্ণ ভিন্ন। অর্ণব হলো ডিজিটাল দুনিয়ার জাদুকর, তাকে এই নামে ডাকে বাকিরা। তার আঙুল সর্বদা ল্যাপটপের মধ্যে আটকা থাকে। এমন কোনো সিকিউরিটি সিস্টেম, কোনো সার্ভ তার কাছে আজে নয়। মুহূর্তে দেশের সমস্ত গোপনীয় তথ্য ভেঙে এনে ফেলে পড়ে সে। তবে এখানে তার হাতে সঙ্গে মুখেও এক দৃষ্টি মিল রয়েছে। তার হাতে যেন চলে মুখটা তেমনি গড়গড় করে চালতে থাকে 24 ঘন্টা। দ্বিতীয়ত, শেহরোজ ট্রিগারের হাত পলে সেই হয়ে ওঠে নিখোঁজ, নিরাশাবাস। দূর থেকে লক্ষ্যব্যস্ত ভেদ করা তার জন্য দুভাত। 10টা বিল্ডিং পেরিয়েও রুম
রুমে থাকা কোনো মানুষকেই টার্গেট করলে তার নিঃশ্বাসভেদ হয় না। তবে মেজোটার দিক থেকে সে বড্ড শার্টস্টম, মুহূর্তে রেগে ওঠে। মাঝে মাঝে দেখা যায় রাগ কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যেখানে সেখানে হুট করে বসে। তৃতীয়জন ফাহিম, পেশায় নৌবাহিনী হলেও সমুদ্র তার আসল জায়গা। অক্সিজেন ছাড়াই দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে সে। সমুদ্রের অন্ধকার গভীরতাও আটকাতে পারে না তাকে। এই তিনজনের গ্রুপ লিডার তাজধীর। মিলে গড়ে উঠেছে চারজনের এক বিশেষ টিম। তাদের কোডনেমে লোভাথার। সমুদ্রের গভীরতা অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ঙ্করতম এক দানবের নাম অনুসারে। সিনিয়র অফিসার আবার বললেন, অপারেশন কোড লেভানাথান ৭। এই মিশনের সম্পূর্ণ দায়িত্ব আমায় দিচ্ছি। টিম লেভানাথাকে। কপি দ্যাট স্যার। ওই টাওয়ার আওয়ার বেস্ট। দূরে দাঁড়িয়ে থাকা তিনজনও সোজা হয়ে দাঁড়ালো তৎক্ষণাৎ। তারা প্রস্তুত, নিজের জীবন বাজি রেখেও দেশকে রক্ষা করতে প্রস্তুত তারা সকলেই। ব্রিফিংস শেষ করে হলেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলোচনা শেষ হতেই দায়িত্বভার কাঁধে নিয়েও আপাতত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। তাজদির ধীরে পায়ে বেরিয়ে এলো কনফারেন্স রুম ছেড়ে। দীর্ঘজনিত ক্লান্তিতে শরীরটা মচমেচে করছে তার। তাই সরাসরি নিজের পার্সোনাল কোয়ার্টারের দিকে রওনা দিল তখনই। মাঝারি পরিসরের একটা বেডরুম, এক পাশে খাট, অন্য পাশে কাভার্ড রাখা শুধু। দেওয়ালের মাঝামাঝি রয়েছে একটা টেবিল, ওতে কিছু ফাইল আর নেভি প্রয়োজনীয় সরঞ্জাম রাখা। আজান প্রথমেই কাভার্ডটার দিকে এগিয়ে গিয়ে খুলল সেটার দরজা। ভেতরে ঝোলানো ইউনিফর্ম আর কিছু ক্যাজুয়াল পোশাক ছাড়া বেশ কিছু অস্তিত্ব নেই। সব কিছু নিখুঁতভাবে সাজানো। অমনি দরজা ঠেলে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল বাকি তিনজন। অর্ণব ঢুকে ছুড়ে দিল কটাক্ষ ভরা প্রশ্নখানা। কিরে ভাই, এইবার যে গেলি, গিয়ে তোর একদম গায়েব। না কোনো ফোন, না মেসেজ। এরকম তো তুই কোনোদিনও করিস নাই। বা ব্যাপার স্যাপার কি? বিয়ে টিয়ে করে সরাসরি বউ রেখে আসছিস নাকি বাসায়? স্বভাব সুবল নির্লিপ্ততায় কথাটাই এড়িয়ে গেল তাজধীর। ফাহিম আয়েশ করে গিয়ে বসল গুছানো খাটটায়। বলল, হাবভাব দেখে তো মনে হয় কিছু একটা গন্ডগোল করে আসছে এইবার। দেখেছিস না, মুখের ১২টা বাজিয়ে রেখেছে আসার থেকেই। ভাবিকে রেখে আসতে মন চাইছে না, তাই না রে? অর্ণব বলল মাঝখানে। রেখে আসতে মন না চাইলে পকেটে ঢুকিয়ে নিয়ে আসতি। তোর ওই পকেটে তিনজন ঢুকে যাবে অনায়াসে। তাজধীর মনোযোগ দিল সেইখানে। ব্যস্ত হাতে কাবার দিকে খুলতে লাগলো সে। কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে একের পর এক কাপড় নাড়াচাড়া করতে লাগলো। তবে তাতেও খুঁজে না পেয়ে তার কপালে ভাঁজ পড়ল দুইটা। পেছন থেকে অর্ণব ডাকলো তখন, কিরে, আবারও কিছু মিসিং? ঘুরে দাঁড়ালো তাজধীর। বিরক্তিতে বলল, আম্মুর দেওয়া টি শার্ট খুঁজে পাচ্ছি না এইবার। অত্যন্ত সিরিয়াস শোনালে এইবার ফাহিমের কণ্ঠখানা। বুঝলাম না ভাই, সব কিছু সেরে সুরে শুধু সব জিনিসপত্র কেমন মিসিং হয় প্রতিবার? তাজদির সন্দেহরা চোখে তাকালো ওদের দিকে। নিটেড কণ্ঠে বলল, সেটা তো তোরাই বলবি। তোরা ছাড়া এই রুমে ঢোকার পারমিশন তো আর কারো নাই। চমকে উঠল পরিস্থিতির তিনজন। গুরু গম্ভীর হয়ে বলল প্রত্যেকে, ও হ্যালো, আমাদেরকে কি তোর চোর মনে হয়? এত কিছু ছেড়ে ছুড়ে শেষমেশে তোর জামা কাপড় চুরি করব? অর্ণব বলল, আর করবেই বা কি করেই বা কি করব? তোর ওই দৈত্যর মতো শরীরের এক একটা শার্ট, টি শার্ট এ আমরা তিনজন একসঙ্গে অনায়াসে ঢুকে যেতে পারবো। ফাহিম সন্দিগ্ধ হয়ে বলল, একটা জিনিস খেয়াল করেছিস? সবসময় কেউ ওর জিনিসই হারায়। কেন ওর জিনিসই হারায়? মাঝে মাঝে কিছু না কিছুই মিসিং হয় ওর। আমার কিন্তু সন্দেহ হচ্ছে এবার ভাই। এই তোর সাথে কেন জিনটিন? কোনো জিনটিন নাই তো? সাথে সাথেই ফাহিমের মাথায় চাপ মারল অর্ণব। আপত্তি জানিয়ে সংশোধ করল বন্ধুকে। এই গাধা, ছেলেদের সাথে জিন থাকে না, পরী থাকে। পরী? তোর ওপর কোনো খারাপ পরী আসতো আসর করে নাই তো? তাজধীর বেজায় বিরক্ত হয়ে কপাল চুলকে জানার কাট 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 কি
সব আউল ফাউল বকছিস তোরা, যা বের হওয়া, ফ্রেশ হব আমি। আমরা কি তোর এই জলহস্তী মার্কা বডি দেখতে আগ্রহী নাকি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমরা যাচ্ছি ট্রেনিং গ্রাউন্ডে। নৌ স্পেশাল ওয়ারফেয়ার ওয়ারফেয়ার ট্রেনিং জেন, জুনিয়রদের একটু দেখে আসিস। বলেই একত্রে বেরিয়ে গেল তিনজন। তাসধীর কিছুক্ষণ ভাবুক হয়ে দাঁড়িয়ে রইল। পরপর কাভার খুলে একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ঢুকে পড়লো শাওয়ারে। ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে সময় গড়ালো 10টায়। ইউনিফর্মে কড়াকড়ি ছেড়ে তাসধীর গায়ে চাপিয়েছে একটা সিম্পল টি শার্ট আর ট্রাউজার। চার বন্ধু মিলে হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেল নো স্পেশাল ওয়েলফেয়ার ট্রেনিং জেনে। বিশ্বস্ত খেলার মাঠ। এক পাশটায় অবস্ট্রাকল কোর্স, অন্য পাশে শুটিং রেঞ্জ, মাঝখানে চলেছে নতুন রিক্রুটের প্রশিক্ষণ। ট্রেনিং নেওয়ার সকলেও দূরে থেকে চারজন দেখে থমকে দাঁড়ালো। এতক্ষণ যাবৎ থাকা হাসি মুখ গুজে নিস্তেজ হয়ে এলো নিমিষেই। প্রত্যেকে চোখ মুখে ছাড়িয়ে পড়লো চাপা আতঙ্কে। টান টান দয়ে দাঁড়ালো সকলেই। শুরু হয়ে গেল ওদের মধ্যে ফুসুক ফাসুং। এই কয়েকদিনে একটু শান্তিতে ছিলাম, শেষ শান্তি শেষ, অশান্তি আবার ফিরে আসছে যে। কাজের ক্ষেত্রে তাসধীরের কঠোরতা কিংবদন্তির মাঝে ছড়িয়ে আছে পুরোই ইউনিট। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ওই বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি থেকে এড়িয়ে পার পেতে পারে না একটি কাকপক্ষীও। এদিক সেদিকে হলেও শাস্তি নিশ্চিত, তবে তার সব শক্তি হয় শুধুমাত্র হাত কেন্দ্রীয়, যার কারণে সবাই তাকে অগোচরে নাম দিয়েছে গাব্বার সিং। তার লিস্টে থাকা শাস্তিগুলোর মধ্যে বিশেষ হচ্ছে প্রথমে 5টা পুশ আপ, তারপর হাতের ওপর ভর দিয়ে প্লাগ ধরে থাকতে হবে মিনিট পর মিনিট। ভারী ড্রামবেল তুলে রেখে স্ট্যান্ডিং হেল্ড, তা হাত নামানো যাবে না যতক্ষণ না সে নিজে বলে। রাজরশি বেয়ে ওঠা বারবার, যতক্ষণ না হাত অবশ হয়ে না যায় ঠিক ততক্ষণ। মাঝে মাঝে তো এক হাতে পুশ আপ নিতেও বলে। অসম্ভব হলেও তার রুলস এটাই। কম সহজে কি তাতে গাব্বার সিং নামে দিয়েছে এরা। একজন নতুন রিক্রুট তো সাহস সঞ্চয় করে সোজাসুজি বলেই বসলো, স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন, আপনার ছুটি শেষ। তাসধীর থামলো, চোখ তুলে তাকালো নির্লিপ্ত। কেন, আমি আসলে খুশি হওনি তোমরা? ছেলেটা তোতলাতে তোতলাতে উত্তর করলো মাথা নেড়ে, না না স্যার। কি বললেন স্যার? আপনি আসলে আমরা খুব খুশি হব না কেন? আমরা তো আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। পাশ থেকে আরেকজন যোগ করলো, জি স্যার, আপনাকে অনেক দিন দেখিনি, খুব মিস করেছিলাম। আরেকজন বাড়িয়ে বলল, আমরা তো বরাবর স্যারদের উপরই জিজ্ঞেস করেছিলাম আপনি কবে আসবেন। পেছনে দাঁড়িয়ে থাকা তিনজনের মুখ চেপে হাসছে তখন। ভুলক্রমে ওরা ছাড় দিলেও তাসধীর তরফ থেকে ছাড় পাওয়া অসম্ভব। তাসধীর পকেটে 2 হাত গুজে দাঁড়ালো, ঠোঁটের কোণে বিদ্রূপ রেশ টেনে বলল, তাই নাকি? এত মিস করেছিলে আমায়, এত মিস করেছিলে দেখেই তো তোমাদের ভালোবাসার টানে ছুটে আসলাম তোমাদের কাছে। ভালোবাসা নয়, টার্স মনে মনে বললেও মুখে বলল, জি স্যার, আপনাকে দেখে সত্যি খুব খুশি লাগছে আমাদের। পাশ থেকে বিড়বিড় করে একজন আরেকজনের কানে কাছে ঝুঁকে বলে যাচ্ছে, আজ থেকে হাত গুজে এক্সট্রা কেয়ার রাখতে হবে। এতদিন আরামে থাকলে এবার এগুলোর উপর দিয়ে যে সোজা সুনামি, টর্নেডো, হারিকেল, সিডো সব যাবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। গল্প ডেস্টিনি চলবে।